আপনি যে প্রশ্ন করেছেন না যে রাজনীতিবিদদের সততা ধরে রাখা যায় কি যায় না, অসৎ ব্যক্তিদেরকে রাজনীতিতে আসলে বাস করার একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তেলবাজি করে না, কখনো তারা তেলবাজি করে না, করতে পারে না। কিন্তু যিনি ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেন, এদের মধ্যে 99.99% মানুষের একটা মনোবৃত্তি হয়ে যায় যে আমার ভাত না হলেও চলবে, কিন্তু আমার তেল লাগবেই। এই যে এখন যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটও আমরা হয়তো যে সকল মন্ত্রীদেরকে দেখছি, তাদের বাইরেও অনেক মন্ত্রী আছেন যারা অসম্ভব সৎ, অসম্ভব যোগ্য, কিন্তু সামনে আসছেন না। আমি বললাম গোলাম মোয়াররনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানেই আসলে প্রধানমন্ত্রী এই বক্তব্যটি রেখেছেন। এখন প্রধানমন্ত্রী এই বক্তব্যটিকে আমরা কি একটা নিয়মিত রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখবো, নাকি এর মধ্যে আসলে কোনো বার্তা আছে? আপনার বিশ্লেষণটা কি বলে? প্রথমত, যে দল যখন ক্ষমতায় আসে তখন নেতাকর্মীরা অবাধ্য হয়ে যায়, ওকে, এবং তারা নানা রকম বিশৃঙ্খলা তৈরি করে, এবং আত্মতৃপ্তি, আত্মতুষ্টিতে তারা দলকে ডুবায়, সরকারকে ডুবায়, এবং প্রধানমন্ত্রীকে বিব্রত করে। এটা সব আমলই হয়। এজন্য ক্ষমতাসীন যিনি প্রধান থাকেন, সাধারণত দলীয় নেতাকর্মীদেরকে পিতার মতো, যেভাবে পিতা ভয় দেখায়, ওভাবে মুরব্বী হিসেবে তিনি ভয় দেখাতে পারেন। এটা হলো, আপনি যদি এটাকে পলিটিক্যালি মনে করেন যে এটা রাজনৈতিকভাবে ওনার বক্তব্য, এটা উনি এটা করতে পারেন এবং এটা ওনার করা উচিত। এর কারণ হলো যে 17 বছর পরে নয়, ঠিক 19 বছর পরে বিএনপি ক্ষমতায় এলো। বহু দুঃখ, বহু দুর্দশা, বহু হতাশা এবং বহু মানুষের আত্মত্যাগ, এবং এই বিএনপি করতে গিয়ে কত মানুষ কবরে চলে গেছে, কত পরিবার শেষ হয়ে গেছে, এবং কত মানুষ যে হাহাকার করেছে যে একটিবারের জন্য যদি দেখে যেতে পারতাম যে বিএনপি ক্ষমতায় আসছে। ওকে, তো এই আফসোসের পরে বিএনপির যে প্রত্যাবর্তন, এটা অনেকটা আকস্মিক, অনেকটা প্রাকৃতিক, এবং অনেকটা যদি সফল হয় তাহলে এটাকে অলৌকিক বলবেন, আর যদি ব্যর্থ হয় তাহলে এটাকে দুর্ঘটনা বলতে হবে। এত দ্রুত মানে সব কিছু ঘটে গেছে। অর্থাৎ তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, মানে অনেকটা ভিডি ভিসির মতো আসলাম, দেখলাম, জয় করলাম। উনি না আসার আগ পর্যন্ত, উনি যে 25 তারিখে এলেন তার আগ পর্যন্ত 24 তারিখ পর্যন্ত হোল নেশন মানে উনি আসবেন না, নির্বাচন হবে না, তারপর শেষে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন না, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে 99% সবাই কথাবার্তা বলেছে। তারপর উনি যখন 300 ফিট এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, দেন উনি বললেন উই হ্যাভ এ প্ল্যান। এরপর থেকে একের পর এক ঘটনা ঘটে ওনার সরকার গঠন করা পর্যন্ত এত দ্রুত, অনেকটা সিনেম্যাটিক মনে হয়, যেন সেলুলয়েডের পর্দায় যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পরে যেটা হলো, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যাদের মানে দুই কাঁধে যে নর্মাল দুটো ফেরেশতা থাকে, মুনকার নেকির নাকি দুটো ফেরেশতা থাকে, ওই দুটো ফেরেশতা চলে গিয়ে ওটা দুটো ইবলিস বসে গেছে, কিরামান কাতিবিন, মুনকার নাকির আসবে কবরে। তো কিরামান কাতিবিন যেগুলো লেখে, তো ইবলিস এসে ওই কিরামান কাতিবিনকে তাড়িয়ে দিয়ে ওদের ঘাড়ের উপর বসে বলছে ময়লার যেখানে আছে যাও, যে তাড়াতাড়ি ময়লার বাক্স দখল করো, ওই রাস্তায় ওখানে চাঁদা আছে, কারণ বাজারে যাও, মুরগির দোকানে ঘোরাফেরা করো। তারপরে এই যে এখানে গরুর বাজার বসছে, গরুর বাজারে হাসিল আছে 500 টাকা, তুমি আদায় করবে 1000 টাকা, লিখবা 300 টাকা। তারপরে ওই যে মেট্রো রেলের নিচে ওখানে চাঁদা দেওয়া লাগবে না, হাসিল লাগবে না, ওখানে একটা বাজার মিলাও। এইরকম চিন্তা ভাবনা করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই যে বিএনপি নামধারী ইবলিস যারা লোকজন আছে, তারা প্রধানমন্ত্রীর যে ভাবমূর্তি, তার যে চেষ্টা, তার যে চিন্তা চেতনা, তার যে বাংলাদেশ বিনির্মাণের যে একটা অভীষ্ট লক্ষ্য, এটাকে রীতিমতো মানে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। তার মানে কি এরকম বিষয়টা যে 3.25 মাসের বিএনপি গত 19 বছরের ইতিহাস ভুলে গেল, আর এই ইবলিশদেরকে আসলে চিহ্নিত করা যাচ্ছে না কেন? মূল ব্যাপার হলো কি জানেন, এটা স্বয়ং আল্লাহ কোরআনে এইভাবেই বলছে। আল্লাহ এইভাবে বলছে যে ওরা যখন খুব বিপদে পড়ে তখন আমাকে খুব করে ডাকে, পরে আমি যখন ওদের বিপদটা দূর করে দেই, ওরা এমন একটা ভাব দেখায়, অকৃতজ্ঞরা এমন একটা ভাব দেখায়, মনে হয় ওদের কোনো দিন বিপদও ছিল না, আর আমি যে আল্লাহ নামে কেউ আসি এটাও তারা স্বীকার করতে চায় না। তো বিএনপির ওই সমস্ত লোকজন যারা ওই 17 বছরের বা 19 বছরের স্মৃতিগুলো ভুলে গিয়ে
এখন এই 3 মাসের মধ্যে তারা সারা জীবনের জন্য সে সঞ্চয় করতে চাচ্ছে। এদেরকে প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে আবার একটা ওই অপারেশন ক্লিন হার্ট 2 করতেই হবে, তাদেরকে তিনি সতর্ক করছেন। আর ওনার যে রাজনৈতিক উইংসগুলো আছে সেই উইংসের মাধ্যমে তিনি প্রাণান্ত চেষ্টা করছেন এটা নিয়ন্ত্রণ করার জন্য। এই উদ্দেশ্যে ওনার এই বক্তব্যটা হতে পারে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, রিয়েলি আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে কতগুলো সমস্যা আছে। যেমন ধরেন হামের সমস্যাটা, এটা যে কোথায় গিয়ে থামবে আর এটার যে কি পরিণতি বহন করবে, আর এটা যে এটা জনাব আব্দুল তুষার, আমাদের তুষার ভাই, উনি খুব ভালো বলতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমাদের ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর। তৃতীয় হলো যে বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত, আমেরিকার চক্রান্ত, ভারতের চক্রান্ত, পাকিস্তানের চক্রান্ত, এটা আছে। এরপর আমাদের যে ভঙ্গুর যে প্রশাসনিক ব্যবস্থা, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি অ্যান্ড জুডিশিয়ারি একেবারে রীতিমতো কলাপস করেছে। তারপর যারা পলিটিক্যাল এই মুহূর্তে মন্ত্রী এমপি যারা আছেন, লোকজন এদের সবাইকে মনে করছে এরা সমন্বয়কের সাথে একটু ছোট বা একটু বড়। মানে এরা যে মন্ত্রী এমপি এটা মনে করছে, এরা মনে করছে যে এদের বয়স 30-এর নিচে। এই কয়দিন আগে হাসনাত, সার্জিস এরা যেভাবে রাষ্ট্র চালিয়েছে, এখন যারা এই মন্ত্রী এমপি হয়েছে, সালাউদ্দিন সাহেব, এরা হাসনাতের সাথে একটু বড় অথবা একটু ছোট। এদের সাথে মপ করতে চাচ্ছে, মানে এদেরকে নিয়ে গালাগালি করছে, এদেরকে কাজগুলো করছে। ফলে কি হচ্ছে, কোনো অবস্থাতে প্রশাসনটা ঠিক মাথা উঁচু করে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করতে পারছে না। যে এই জায়গা থেকে আমি ডাক্তার আব্দুল তুষার আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। নিশ্চয়ই আপনি এইটার মধ্যে কোনো বার্তার মধ্যে কোনো স্পষ্ট মেসেজ খুঁজে পান কিনা। পাশাপাশি গোলাম মোল্লা রনি যে প্রসঙ্গগুলো বলছিলেন যে প্রশাসনিক ব্যবস্থা, স্বাস্থ্যগত ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতার ব্যবস্থা কিংবা অর্থনৈতিক যে ভঙ্গুরতা, সেই সব বিষয় যেখানে বিএনপি সরকার বলছে যে তারা এই ধরনের একটা পরিস্থিতির সাথে করেই নিয়েই শুরু করেছে একটা ভঙ্গুর অর্থনীতি বা ভেঙে যাওয়া প্রশাসন বা দলীয়করণের চূড়ান্ত রকমের একটা প্রশাসন নিয়ে তারা শুরু করেছে। ফলে 3.25 মাসের বিএনপির কাছে আসলে এটাকে আশা করা অতিরিক্ত যে 3.25 মাসের মধ্যে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। না, 3.25 মাসে কেউ এটা আশা করে নাই। তবে 3.25 মাসে কিছু সিদ্ধান্ত আশা করেছে, যে সিদ্ধান্তগুলি দেখলে মানুষ আশ্বস্ত হবে যে সিদ্ধান্তের ফলাফল ভালো হবে। যেমন ধরেন আমরা ভিটামিন এ খাওয়াই না, এটা খাওয়ানোর পরে বাবা মা আশ্বস্ত হয় যে তার বাচ্চার রাত কানা হবে না। এখন এটা কেন আশ্বস্ত হয়? কারণ তারা ভিটামিনের কার্যকারিতা সম্পর্কে জানে। তো সিদ্ধান্ত গ্রহণের বেলাও কিছু কিছু সিদ্ধান্ত এমন হতে হয় যে সিদ্ধান্তগুলি দেখলে পরে মানুষ উপলব্ধি করবে যে না, যোগ্য মানুষ এসেছে, মেধাবী মানুষ এসেছে, বা কোনো বিষয় সম্পর্কে যথেষ্ট জানেন এমন মানুষ এসেছে, অথবা অভিজ্ঞ মানুষ এসেছে। এরকম দেখলে পরে তারা আশ্বস্ত হন যে না, আজকে হয় নাই, কালকে হয়তো আর একটু ভালো হবে, কেননা এরকম মানুষদের তো ফেল করার কথা না। তো আমার মনে হয় যে সেই সব ক্ষেত্রে বিএনপি কিছু সিদ্ধান্ত নিতে পারত, বা কিছু সিদ্ধান্তের মধ্যে দিয়ে মানুষকে আশ্বস্ত করতে পারত। কিছু কিছু জায়গাতে কিছু কিছু সিদ্ধান্ত সমালোচিত হয়েছে, এটি একটি হয়েছে। আরেকটি হচ্ছে যে উনি যেটা বলেছেন যে দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, সেটা তো দেশের সামনে আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কেননা আমরা তো আর উন্নত বিশ্বের মতো অর্থনৈতিকভাবে সক্ষম না এবং স্বাবলম্বীও না। আমরা আয় করি, কিন্তু আমরা হচ্ছে আয় বাড়ছে এমন একটা দেশ। আমরা কিভাবে আয় করি? আমরা যা আয় করি তার চেয়ে কিন্তু এখনো বেশি ব্যয় করি। নিশ্চয়ই। এবং আমাদের আমদানি নির্ভর অর্থনীতি, আমাদের অধিকাংশ জিনিস আমদানি করতে হয়। বিশ্বব্যাপী যে যুদ্ধ পরিস্থিতি এবং সামনের দিকে এই যুদ্ধের যে কোনো অবসানের লক্ষণ দেখা যাচ্ছে না, এবং সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি বাড়ছে, এটা কিন্তু একটা অশনি সংকেত যে আমাদের যে দেশগুলিতে আমরা রপ্তানি করি এরা যদি যুদ্ধ শুরু করে দেয়, তাহলে তো ওখানে আমাদের রপ্তানি কমে যাবে। আমাদের এই মালপত্র কিনবে কে? আমরা তো অস্ত্র উৎপাদনকারী দেশ না, আর অস্ত্র উৎপাদন করা আমাদের জন্য সমীচীন হবে না। ফলে এইটা একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার এত খারাপ অবস্থা যে আমরা যদি দ্রুত শিক্ষা সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সামনে আরো একটা বাজে অবস্থা থাকবে। আমরা দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারবো না, এদিকে সারা পৃথিবীতে অদক্ষ কিংবা অল্প দক্ষ জনশক্তির চাহিদা কমে যাচ্ছে। তাতে করে আমাদের রেমিটেন্স কমে যাবে। আমাদের বড় আয় হচ্ছে রেমিটেন্স আর কিছু নির্দিষ্ট পণ্যের রপ্তানি। একদিকে যদি রপ্তানি কমে, আরেকদিকে যদি রেমিটেন্স কমে, এবং যুদ্ধের কারণে রেমিটেন্স কিন্তু এমনিতেও কমে যেতে পারে, কারণ যুদ্ধটা যে জায়গাতে হচ্ছে সেটাই আমাদের রেমিটেন্সের বড় মার্কেট। এই সব কারণে তিনি আসলে আমাদেরকে সতর্ক করেছেন। আর মূলত আমার মনে হচ্ছে যে তার দলের লোকদেরকে বেশি সতর্ক করেছেন, এই কথা বলার চেষ্টা করেছেন যে যদি কোনো ভুল তারা এখন করেন তাহলে নিজেদের সময়টা হয়তো পার করে দিতে পারবেন, বিশেষ করে যাদের বয়স একটু বেশি।
কিন্তু ভবিষ্যতে আমাদের সন্তানদের বা আমাদের সন্তানদের সন্তানদের জন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর হবে। নিঃসন্দেহে হেসে খেলের কথা বলছিলেন যে এই সময় যদি হেসে খেলে পার করেন, মানে কি এরকম হেসে খেলে পার করছেন তার ক্যাবিনেটের মেম্বাররা বা তার আশপাশের লোকেরা, এটা কি দেখা যাচ্ছে? না, এটা মনে হচ্ছে না। তবে উনি সতর্ক করে দিয়েছেন যে যদি হেসে খেলে পার করতে চেষ্টা করেন, উনি আসলে এটা সহ্য করবেন না। উনি আসলে এটাকে কঠোরভাবে না বলে উনি খুবই সুমিষ্ট ভাষায় বলেছেন যে যদি হেসে খেলে পার করেন তাহলে কিন্তু খারাপ সময় অপেক্ষা করছে। একই সঙ্গে সেই খারাপ সময় আসলে শুধু কি সাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে তা কিন্তু না। হেসে খেলে পার করতে নিলে আমার ধারণা যে তার ক্যাবিনেটের সদস্য থেকে শুরু করে তার দলের বহু লোকেরও সমস্যা হতে পারে। উনি আসলে একটা ইঙ্গিত দিয়েছেন। আমি আশা করবো যে প্রধানমন্ত্রী এইসব ক্ষেত্রে সত্যি সত্যি কঠোর হবেন। যদি কেউ সত্যি সত্যি হেসে খেলে দায়িত্ব অবহেলা করেন অথবা দায়িত্বে ভুল করে মানুষকে, জনগণকে সমস্যায় ফেলেন, তাহলে পরিবর্তন আনাটাই ঠিক। জি, গোলাম মাওলা রনি, আপনিও নিশ্চয়ই এই বিষয়টি বিশ্লেষণ করবেন যে ধরেন তিনি এই অনুষ্ঠানটির মধ্যে যে সকল কথাবার্তা বলেছেন তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গটাও টেনেছেন, যে সেখানে তিনি কোট আনকোট যখন বলছেন যে জিয়াউর রহমান যে পথ নির্দেশনা দিয়েছিল তার ধারাবাহিকতা রক্ষা করেই অনেক ধরনের কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, পাশাপাশি তাদের নির্বাচন ইশতেহারগুলো মনে করিয়ে দিয়েছেন। প্রশ্নের জায়গাটা হচ্ছে ধরেন জিয়াউর রহমানের সততা বা কর্মনিষ্ঠা সম্পর্কে তার ঘোর শত্রুরা প্রশ্ন তোলেন না। এখন যেহেতু আপনি নিজেও রাজনীতিবিদ ছিলেন, আপনি এখন রাজনীতিবিদ এবং আপনি সংসদে গিয়েছেন, ফলে এই রাজনীতিবিদদের সততা এবং কর্মনিষ্ঠা এটা ধরে রাখা যায় না কেন? ধরে রাখা যায় না, নাকি রাখা যায়? মানে প্রথমত এই কথার সাথে আমি অ্যাগ্রি না। আচ্ছা, মানে আপনি যদি চেষ্টা করেন এটা ধরে রাখা সম্ভব। কোনো রাজনীতিবিদ যদি চান যে তিনি সৎ থাকবেন, শুধু তাই নয়, একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি যদি চান যে তার নির্বাচনী এলাকাতে ওসিটিওনো কেউ ঘুষ খাবে না, কন্ট্রাক্টর ঠিক মতো কাজ করবে, তাহলে সেই সংসদ সদস্য যদি ওই ধরনের ব্যক্তিত্ববান হন, যোগ্যতাবান হন, সাহসী হন, এটা সম্ভব। সারা বাংলাদেশ তিনি পারবেন না, কিন্তু তার নির্বাচনী এলাকাটা তিনি সোজা করে রাখতে পারেন। তিনি এলাকার মাস্তানি বন্ধ করতে পারেন, চাঁদাবাজি বন্ধ করতে পারেন, তিনি এলাকার বাল্যবিবাহ বন্ধ করতে পারেন, তিনি হাসপাতালের সার্ভিসটা অ্যাশুট করতে পারেন। অর্থাৎ আপনি ধরে রাখুন যে প্রতিটি কনস্টিটিউয়েন্সি একটা মিনি বাংলাদেশ। ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই এলাকার সংসদ সদস্য। এখন আপনি যাকে নিয়োগ দিবেন, সে ধরুন একজন ডিসিকে একটা কমান্ড করবেন, তো ডিসিকে কমান্ড করার জন্য তার তো একটা লেখাপড়া লাগবে। আচ্ছা, সেই এলাকাতে তিনি আধিপত্য বিস্তার করবেন, তার একটা অর্থনৈতিক সঙ্গতি লাগবে। এখন যদি আপনি এমন একজনকে দেন সে নিজে চাঁদাবাজি করে, অন্যের টাকা দিয়ে সে ইলেকশন করে, আবার আপনি এলাকাতে বাল্যবিবাহ বন্ধ করবেন, তার নিজের চরিত্র নিয়ে সমস্যা আছে, সে নিজেই বালিকা বিবাহ করতে চায়, তো আপনি তো তাকে দিয়ে এই কাজগুলো করতে পারবেন না। এখন আপনি যে ধরনের রিক্রুট করবেন, সেই রিক্রুটমেন্টটা যদি আপনার ভালো হয়, তাহলে আপনি এই যে এখন যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটও আপনি আমরা হয়তো যে সকল মন্ত্রীদেরকে দেখছি, তাদের বাইরেও অনেক মন্ত্রী আছেন যারা অসম্ভব সৎ, অসম্ভব যোগ্য, কিন্তু সামনে আসছেন না। আবার অনেক সংসদ সদস্য 300 জনের মধ্যে আছেন যারা সামনে আসছেন, আপনি হয়তো তাদের নামও জানেন না, কিন্তু তাদের নির্বাচনী এলাকায় গিয়ে দেখেন যে তারা সবাই কিন্তু দেবতুল্য, তাদেরকে সবাই খুবই সম্মান করে। তো কাজেই ইট ডিপেন্ডস অন যে আপনার রিক্রুটমেন্ট, অর্থাৎ একটা দল যত বেশি ভালো ভালো মানুষদেরকে মনোনয়ন দিবে, যোগ্যতম লোকদেরকে মনোনয়ন দিবে, সামর্থ্যবান লোকদেরকে মনোনয়ন দিবে, এবং সেই মানুষগুলো তাদের যদি সেই ধরনের উইল ফোর্স থাকে, জীবনে একটা সাকসেস রেশিও থাকে, তাহলে সেখানে রাজনীতিতে একটা ভালো ফলাফল হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ভালো গুণ ছিল, যেটি তার সন্তান হিসেবে এটা তারেক রহমান সাহেবের জন্য এটা ফরজ। সেটা হলো তিনি লোক চিনতেন এবং ভালো মানুষকে রিক্রুট করার জন্য তিনি পাগল হয়ে যেতেন, জাস্ট ম্যাড। একটা ছোট উদাহরণ দিয়ে আমি শুনেছিলাম সেই কথাটা। এক ভদ্রলোক, উনি এই যে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের যে সাভারের যে অফিসটা করলেন, তো এই পরমাণু শক্তি কমিশনের যিনি প্রধান, একদিন নাকি উনি বঙ্গভবনে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে রাত্রে 2টোর সময়। তো 2টোর সময় গিয়ে দেখেন যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরমাণু শক্তি কমিশনের এই অফিসে আলো জ্বলছে। প্রেসিডেন্ট সেখানে চলে গেলেন, গিয়ে তার রুমে বসে অনেক কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর তার খুব পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে তিনি এই সাভারের যে পরমাণু শক্তি কমিশনটা, ওইটা তিনি ওই দুর্বল, তখন তো অর্থনীতির অবস্থা খুব খারাপ জিয়াউর রহমানের,
তিনি এই যে পরমাণু শক্তি কমিশনটা শুরু করলেন। এবং ওখান থেকে আপনি চিন্তা করেন এই যে এখন যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে, এই যে যা কিছু পরমাণু সংক্রান্ত ওটা কিন্তু ওই যে ওখান থেকে বীজটা কিন্তু বপিত হয়েছিল। তো এই যে মানুষকে রিক্রুট করা, আপনি চিন্তা করেন সেই সময়টাতে দ্য বেস্ট ম্যান ইন দ্য মুসলিম লীগ যারা হারিয়ে গেছিল রাজনীতিতে, আপনারা কল্পনা করতে পারবেন না, একজন শাহ আজিজুর রহমান, একজন মশিউর রহমান জাদুমিয়া, একজন আতাউর রহমান, তাদের একজন জাফর মানে কাজী জাফর, একজন মওদুদ আহমেদ, মানে এরা পলিটিক্যাল, একজন কে এম উবাইদুর রহমান, একজন শাহ মুয়াজ্জেম, মানে এরা সব রাজনীতির লিজেন্ড, ফেরদৌস আহমেদ কুরেশি, আব্দুল হামিদ চৌধুরী, এই যে একজন শিশু মেজর জেনারেল কি একজন শিশু ছিলেন, মানে নুরুল ইসলাম শিশু। কিন্তু আপনি যাদের কথা বলছিলেন তাদের তো আবার অতীত নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে, কেউ স্বাধীনতা বিরোধী, কেউ ডাজ নট ম্যাটার, তাদের যোগ্যতা, তাদের হলো যোগ্যতা এবং তাদের প্রত্যেকটা লোকের মধ্যে ক্রিম। আপনি চিন্তা করেন একটা দুধ, 1 লিটার দুধ, সেই দুধের মধ্যে ছানা আছে, দুধের মধ্যে চনা আছে, দুধের মধ্যে সর আছে, মাখন আছে। জিয়াউর রহমান সাহেব যেটা রিক্রুট করেছিলেন প্রত্যেকটা মানুষকে বিভিন্ন জায়গা থেকে এনে তার ভিতরে যে ক্রিম আছে সেই ক্রিমটা তিনি রাষ্ট্রের প্রয়োজনে একত্র করতে পেরেছিলেন। ফলে খুব অল্প সময়, মানে ওনার যে সফলতা ওটা দেখানোর জন্য 3 মাস অপেক্ষা করতে হয়নি, অনলি 30 days। মানে উনি ক্ষমতা গ্রহণ করেছেন 30 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মেসেজ চলে গেছে যে একজন নতুন রাজা আসছে, চুরি চামারি করা যাবে না, মজুদদারি করা যাবে না, জিনিসপত্রের দাম বেশি নেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই একজন সরকার প্রধান এসেছেন যিনি আসলে দেশটা কিভাবে নিয়ে যেতে চান। কিন্তু ডাক্তার আবু তুষার, আপনি নিশ্চয়ই এটাও লক্ষ্য করবেন যে ধরেন আপনি ভালো মানুষ, যোগ্য মানুষকে রিক্রুট করলেন, কিন্তু এখনকার প্রসঙ্গে এসে আমরা এক ধরনের কথা শুনতে পাই, আমি জানি না আপনারাও শুনেন কিনা, যে লন্ডন গ্রুপ, বাংলাদেশ গ্রুপ, ফলে এর মধ্য দিয়েও কি আসলে যোগ্য মানুষটা হারিয়ে যায়? কত সত্য আমি জানি না। আমাদের বাংলাদেশে কর্তার ইচ্ছায় কর্ম হয়। যোগ্য মানুষ হারিয়ে যাবেন কি যাবেন না এটা নির্ভর করে 1-2 লোকের সিদ্ধান্তের উপরে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই আসলে ঘটবে, এটাই বাংলাদেশের নিয়ম। এখান থেকে আমরা এখনো বের হতে পারি নাই। ফলে আপনি লন্ডন গ্রুপ বলেন, বগুড়া গ্রুপ বলেন, বা যে কোনো গ্রুপ বলেন, গ্রুপের মধ্যে থেকে যে যোগ্য সে আসতে পারবে কি পারবে না এটা আসলে গ্রুপের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে যিনি মানুষটিকে বেছে নেন, যে মানুষটিকে তাকে। তবে আমি একটু দ্বিমত পোষণ করে রনি ভাইয়ের সাথে। কাজী জাফরের কথা বলেছেন, পরবর্তীতে তিনি চিনি চোর হিসেবে প্রসিদ্ধ হয়েছিলেন। ওবায়দুর রহমান সাহেব সরাসরি বেগম জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। শামসুল হুদা চৌধুরী বিউটি সিনেমাতে গিয়ে আলাদা একটা সভা ডেকে সেইখানে বিএনপি ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন। আসলে সবসময় যোগ্য মানুষকে আনলেও যে সে লয়াল হবে কিংবা সে যে বিশ্বাসঘাতকতা করবে না এমন কোনো কথা নাই। অনেক বিশ্বাসঘাতককে তখনও বুঝে হোক না বুঝে হোক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জায়গা দিয়েছিলেন। এরশাদ সাহেবকে সেনাপতি বানিয়েছিলেন, চরম বিশ্বাসঘাতক। এবং ওই এরশাদ সাহেবের সাথে আবার মওদুদ সাহেব চলে গিয়েছিলেন। আমার মনে আছে আমাদের একটা অনুষ্ঠানে মওদুদ সাহেব রীতিমতো কেঁদেছিলেন যে তার নেতৃত্বে, মানে এরশাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে জেলে রেখে উনি কোনোদিন নির্বাচন করতে পারেন না। নির্বাচনের কয়েক মাস পরে উনি আবার বিএনপিতে ফেরত গেলেন। তো এগুলি আসলে আমাদের রাজনীতির চেহারা। আপনি যে প্রশ্ন করেছেন না যে রাজনীতিবিদদের সততা ধরে রাখা যায় কি যায় না, অসৎ ব্যক্তিদেরকে রাজনীতিতে আসলে বাস করার একটা সুযোগ দেওয়া হয়েছে পৃথিবীতে, এবং বাংলাদেশে বহু সৎ লোক আছে এবং সেই সৎ মানুষেরা রাজনীতিও করে। কিন্তু সৎ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সৎ মানুষ অসৎ পথে যেভাবে অর্থ আয় করা যায় অত অর্থ তো আয় করতে পারেন না। ফলে এই সৎ মানুষ কোটি টাকার রাজনীতিতে এমনিতেই পারেন না। যখন নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে তখন এই সৎ লোকেরা কি করে নির্বাচন করবে? ফলে নির্বাচনের সময় তারা অপাঙ্ক্ত হয়ে যান। পার্টিতে চাঁদা দেওয়ার সময় তারা কি করে কোটি কোটি টাকা চাঁদা দিবেন সেটা তো তারা পারেন না। তারপরে এলাকাতে গুন্ডা পান্ডা বদমাশ পালা, সেটা কি সম্ভব? এটা তো তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে সৎ মানুষেরা কি করেন? জীবনটা দিয়ে ফেলেন রাজনীতির জন্য। তাদের সততার কারণে দল ক্ষমতায় যায়, কিন্তু সেই ক্ষমতার ভাগে সেই সৎ মানুষদের কিছুই জোটে না। রনিভের কথা থেকে আসলে মূলত এসেছিল, তিনি বলছিলেন, আমি যদি মোটা আগে বুঝে থাকি, যে দুধ দেয়া গরুর লাতিগুতা একটু দেবেই, মানে যোগ্যতার হচ্ছে উনি মূল চাবিকাঠি হিসেবে দেখছেন। যোগ্যতা অবশ্যই মূল চাবিকাঠি, কিন্তু সেই যোগ্যতা সাথে সাথে তার এক ধরনের এথিক্যাল অবস্থানও খুব জরুরি, বিশেষ করে পলিটিক্যাল এথিক্স। পলিটিক্যাল এথিক্স আমাদের পলিটিক্সে এথিক্স থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। পলিটিক্স জিনিসটাতে এথিক্সের উপর ডিপেন্ড মেইনটেইন হয়। মেইনটেইন হয় কি হয় না সেটা হচ্ছে পরে। আত্মীয় না, স্বজন না, এমন মানুষদের জীবনের উন্নতির জন্য কাজ করে। এই প্রজন্ম মনে করে এগুলো বুকিশ কথা।
না, কিন্তু এখন এটা বুকিশ বলে কি শব্দটা কি, আমি আপনাকে একটা মজার জিনিস বলি। বুকিশ শব্দটা হচ্ছে সবচেয়ে একটা ভয়ঙ্কর কথা, যেটা দিয়ে বইকে অপমান করা হয়। বলেন তো বুকিশ কথা, আমাদের ধর্মগুলি কি? আমাদের ধর্মগুলি বুক ডিপেন্ডেন্ট না? হ্যাঁ, আমাদের তাহলে আমরা এটাকে বলি কাগজে কথা। কাগজের কথা হবে, কাগজের মধ্যে আপনি যদি ভালো কথা লিখেন তাহলে সেখানে অসুবিধা কি? সেখানে কাগজের কথা মানে কি? কাগজ ছাড়া কিসের মধ্যে লিখবেন? পাথরে? এগুলো হচ্ছে সব তৈরি করা হয়েছে এই কথাগুলি, যাতে লেখাপড়াকে অপমান করা যায়, বইকে অপমান করা যায়, জ্ঞানকে অপমান করা যায়। বইয়ের মধ্যে যা আছে সেটা আপনি করেন না, কিন্তু বইয়ের মধ্যে এটা লেখা হয়েছে কেন? কারণ এটা করলে ভালো, করলেই সেরা, করলেই শ্রেষ্ঠ। সেটা কারা করতে পারে? ফার্স্ট বয়টা পারে। ফার্স্ট বয়টা অঙ্কে ভুল করে না। ওই একই ক্লাসে যে লাস্ট বয় বসে থাকে সে কিন্তু পারে না। হ্যাঁ, পারে না বলে সে কি করে? সে ফেল করে। একই টিচার, একই বই, একই ক্লাস, একই অঙ্ক, একজন পারে একজন পারে না। যে পারে না সে বলে কি এটা বুকিশ, আমি তো পারি অঙ্ক করতে, তুমি বা একটা ঘুষের হিসাব মিলাও। আর যে ফার্স্ট বয় সে হচ্ছে এরোপ্লেনের ডানা কি বানালে কি হবে সেটার হিসাব মিলায়। একজন আবিষ্কার করে আর তুমি সেটা বিক্রি করে কমিশন খাও। ওই কমিশন পাওয়া লোকগুলা বলার চেষ্টা করে পৃথিবীটা বুকিশ। পৃথিবীটা বুকের উপরেই তৈরি হয়েছে। কোন শ্রেষ্ঠ ধর্মগুলির বুক আছে, সেরা সেরা ধর্মগুলি যেগুলি লাখ লাখ মানুষ পালন করে, কোটি কোটি মানুষ পালন করে, এই ধর্মগুলির বুক আছে। তার মানে এই প্রজন্মকে একটু আমরা ডিফারেন্ট টাইপের, এই যে এই প্রজন্মকে যে বুকের বাইরে সরিয়ে নেওয়া হলো, এটা তো হচ্ছে প্রজন্মকে ধ্বংস করার জায়গা। আপনি কিছু শিখবেন, আপনাকে কে শেখাবে? আপনাকে বই শেখাবে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকরা কি সব একই সময় বেঁচে থাকেন? না। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মপ্রচারকরা কি সব একই সময় বেঁচে থাকেন? থাকেন না। তারা যেটা রেখে গিয়েছেন, কোথায় রেখে গিয়েছেন? তাদের লেখার মধ্যে তাদের কথা সেগুলি লিপিবদ্ধ হয়েছে, তাদের পরামর্শ সেটা লিপিবদ্ধ হয়েছে, আমরা সেখান থেকে জানতে পারছি। পৃথিবীর মানুষের উন্নতি বহু গুণ বেড়ে গিয়েছিল যখন রিটেন হিস্ট্রি, রিটেন কিছু রাখার ক্ষমতা আমাদের হয়েছিল। পৃথিবী যখন লিখতে শুরু করলো তখনই কেবল এক প্রজন্মের জ্ঞান আরেক প্রজন্মে খুব সহজেই তারা পৌঁছে দিতে পারলো, যে কারণে পৃথিবীর বহু কিছু হারিয়ে গেছে, কারণ লেখা হয় নাই। আবার বিকৃত হয়েছে। বিকৃত হয়েছে, সেটা বিকৃত মানসিকতার কারণে। আমি আপনাকে একটা বিকৃতিগুলো টিকে নাই, বিকৃতি কখনোই নিয়ম না। বিকৃত হয়েছে যারা বিকৃত করেছে, সেই বিকৃত করা এবং বিকৃত হওয়ার পেছনে কিছু লোক পৃষ্ঠপোষকতা করেছে। ওই পৃষ্ঠপোষকতাকারীরাই হচ্ছে সমস্যা। এবং উনি যে বলেছেন না যে হেসে খেলে পার করে দিলে, এই হেসে খেলে পার করে যারা, এরা হচ্ছে সেই পৃষ্ঠপোষকতাকারী। আপনি আমাকে একটা জিনিস বলেন, এই যে আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা এত কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে এত বাজে বাজে কথা হয়, এত খারাপ কথাবার্তা বলা হয়, আমরা কথা বলছি। আপনি ফ্রান্সে কি এটা নিয়ে খুব তারা চিন্তিত? কিংবা ফিনল্যান্ডে? কেননা তাদের ছেলে মেয়েরা এই ভাষায় কথা বলে না। কেন বলে না? কারণ তাদের শিক্ষাটা তারা এমন জায়গাতে নিতে পেরেছে, তারা জানে যে এই কথাগুলো এইভাবে বলতে হয় না। আর আমাদের শিক্ষাটা আমরা এত বছর ধরে এমন জায়গায় নিতে পারি না যেখানে একটা মানুষ শিক্ষিত হলে অন্তত নিজেকে নিজে নিবৃত্ত করে যে আমি একজন শিক্ষিত ব্যক্তি, আমার মুখে এই কথাটা বলা চায় না, আমার হাতে এই লেখাটা হতে পারে না। কিন্তু আজকে নিজেকে ডাক্তার দাবি করা লোক মেয়েদেরকে অ্যাবিউজ করে, মানে অ্যাবিউজ করে মানে অ্যাক্ট্রেসদেরকে, অভিনেতা অভিনেত্রীদের নিচে গিয়ে আজে বাজে কথা লেখে। একজন অভিনেত্রী সেটা কয়েকদিন আগে ফেসবুকে বলেছেন। আজকে আইনে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত লোক সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে গালিগালাজ করে। কেন করে? তার মানে ওই ডিগ্রি, ওই আইনের কোনো কিছু তার কাজে লাগে না। আমাদের শিক্ষা, আমাদের চরিত্র, আমাদের আচরণের বদলে কোনো ভূমিকা রাখে না। জি, গোলাম মাওলা রনি, আবারও পিএম প্রসঙ্গটা আসি। নিশ্চয়ই আপনি আব্দুল মুত্তাসিরের কথা শুনছিলেন, তার সাথে যদি আপনার ডিফার থেকে আপনি অবশ্যই বলবেন নিশ্চয়ই। পাশাপাশি এটাও বুঝতে চাইবো যে ধরেন আমরা বলছিলাম যে পিএম এর যা হয় আর কি, যে পিএম একমতো সব ঠিকঠাক, বাকি সবাই খারাপ। আমরা কি আবার ওই লাইনে হাঁটছি নাকি? এখানে প্রথমত তুষার ভাইয়ের সাথে আমার দ্বিমত কখনো হয় না। ব্যাখ্যাগত কারণে অনেক সময় দেখা গেল সে ভিন্ন মত পোষণ করে, আমি ভিন্ন মত পোষণ করি। যেমন এর আগে আমার একটা বক্তব্য নিয়ে কিছুটা দ্বিমত পোষণ করলাম যে লোকগুলো জিয়াউর রহমান কাজে লাগাতে পেরেছিলেন, পরবর্তীতে সেই লোকগুলো আবার বিএনপির সাথে বেইমানি করেছে। এখানে আমার বক্তব্যটা হলো এই যে একজন নেতা তার সফলতা হলো যে একটা মানুষের মধ্যে যে দুষ্ট বদমাইশি যে জিনিসগুলো আছে ওটাকে সে নিয়ন্ত্রণ করে রাখবে, আর ওর মধ্যে ভালো যে জিনিসগুলো আছে সেগুলো সে কাজে লাগাবে। আর এই মানুষগুলো পরবর্তীতে যখন দেখা গেল সম্রাট আকবরের অধীনে যে লোকটা ভালো কাজ করেছে, তার ছেলে জাহাঙ্গীরের জমানাতে সে বিদ্রোহী হয়ে গেছে বা ফাঁসির আসামি হয়ে গেছে, এটা হয়, রাজনীতিতে সবসময় হয়। তো এখন যেটা বললাম যে আপনি যদি সত্যিকার অর্থে যারা জ্ঞানী, চরিত্রবান, বুদ্ধিমান, তারা প্রশংসা করে, বিনয়ী হয়, সম্মান প্রদর্শন করে, কিন্তু তেলবাজি করে না। কখনো তারা তেলবাজি করে না, করতে পারে না।
কিন্তু যিনি ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেন এদের মধ্যে 99.99% মানুষের একটা মনোবৃত্তি হয়ে যায় যে আমার ভাত না হলেও চলবে, কিন্তু আমার তেল লাগবেই, আমার চাটুকার লাগবে, দুনিয়ার কোনো কিছু না, আমার ঘর আজকে ঝাড়ু না দেখ, এক সপ্তাহ ঝাড়ু দিতে পারে না, কিন্তু আমার 4 জন চাটুকার লাগবে, সকাল বিকাল 4 বার আমার খাওয়ার সময় চাটুকার দিতে লাগবে। এই কথাটা ধরেন আমি এমনি এমনি বলি না, একটা বিখ্যাত বই আছে দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রিটা লিখেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। তো সেখানে রাজা হর্ষবর্ধন, তার একটা উক্তি আছে। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, 1000 বছরের শ্রেষ্ঠ কবি। তো বাণভট্ট তেল মারতেন, সারাক্ষণ তেল মারতেন। তো এত তেল মারতেন, একদিন হর্ষবর্ধন তাকে রাগ করে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন। কিন্তু বের করার পর তার আর ভালো লাগছে না, তিনি আবার তাকে ডেকে আনলেন। ডেকে এনে তিনি বললেন যে রাজার সবচেয়ে বড় বিপদ হলো যে তার চারিপাশে চাটুকার পরিবেষ্টিত তাকে থাকতে হয়, আর সবচেয়ে নির্মম সত্য হলো চাটুকার ছাড়া কোনো রাজা বাঁচতে পারে না। এটা বিখ্যাত কথা। মানে রাজা বুঝতে পারেন? হ্যাঁ, মানে আপনি সেটা বুঝতে পারতেন। আপনি নিজেও সংসদ সদস্য ছিলেন, তাহলে আপনি কি বুঝতে পারতেন যে আপনার আশপাশে চাটুকাররা কে কি করছে? হ্যাঁ, সেটা আমি সবই বুঝতে পারতাম। বুঝতে পারার পরে ওই তো আমি তো বললাম যে আমি আমার এলাকাতে তো আমি ফার্স্ট ম্যান ছিলাম। তখন সেখানে চাটুকারিতার ধরনই একরকম। একজন এসে বলল, মানে কথা শুনলে মন ভালো হয়ে যায়, ইস আল্লাহ আপনাকে কি সুন্দর চেহারা দিয়েছে, এই চেহারা শুধু মন্ত্রী মানে আপনার চেহারার মধ্যে একটা মন্ত্রী ভাব আসছে। আরেকজন এসে বলল যে স্যার, মানে এমনি ভাই ভাই বলে, কিন্তু সে যেহেতু তার একটা স্বার্থ আছে এসে আমাকে স্যার বললো, স্যার আজকে আমি খুব বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করেন। তা আমি বললাম কি দোয়া করবো, আপনি অলি আল্লাহ মানুষ, আপনার দোয়া কবুল হবে। তো আমি বলেন কি দোয়া করবো, কানে কানে বলে যে আমার বোর সাথে একটু ঝগড়া লাগছে, আপনি একটু এসে বলে দেন আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি খুব অশান্তিতে আছি। তা আমি তো আসলে দোয়া টোয়া কিছুই করিনি। তারপরের দিন সে মিষ্টি নিয়ে আসছে, এসে বলে যে আপনি যে আমার জন্য দোয়া করছেন, আমার দোয়া কবুল হয়ে গেছে, মানে স্ত্রীর সাথে তার মহব্বত হয়ে গেছে। তো এই ধরনের ফ্ল্যাটারিং যদি একটা সংসদ সদস্যকে কেন্দ্র করে হয়, প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কি ধরনের ফ্ল্যাটারিং হতে পারে, এটা সহজে অনুমেয়। এখানে প্রধানমন্ত্রীর যেটা জিয়াউর রহমান সাহেবের ছিল, তার অনেকগুলো সার্কিট ব্রেকার ছিল, তার কাছেও কিন্তু চাটুকার কম ছিল না। তো সেই চাটুকারদের মধ্যে থেকে সত্যটাকে অনুসন্ধান করার জন্য তার কতগুলো সার্কিট ব্রেকার ছিল। যারা অনেকগুলো মানে জ্ঞানী লোক, যাদের মুখ কাটা ঠোঁট কাটা এরকম অসংখ্য লোকজন ছিল, এবং শেখ হাসিনার কাছেও ছিল। আমরা ধরেন আমি এই যে নিজে আমি বলি, শেখ হাসিনা 2013 সন পর্যন্ত, আমি 2013 সনে একদিন দেখা গেল শেখ হাসিনার সামনে সালমান এফ রহমান সাহেবকে রীতিমতো অপমান করলাম। শেখর পাশে বসা ছিল, আমি শেখরকে বললাম, এই শেখর, তুমি এইটাকে এখানে বসায় রাখছো কেন? শেখর তো জীবিত, সালমানও জীবিত। 13 সনে PM এর কার্যালয়, কই আমার তো কোনো সমস্যা হয়নি। এবং আপনি দেখেন 2013 সন পর্যন্ত এই যে দরবেশ ঠরবেশ এদের আধিপত্য আওয়ামী লীগের ছিল না। আমাদের মতো লোক যখন চলে আসছে সেখান থেকে, তখন এই এস আলম, এই যাকে বলা হয় দরবেশ, এই লোকগুলোর মানে উত্থান হয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত আমরা ওখানে ছিলাম, তদ্রূপ এই বর্তমান সরকারের এখানে সত্যিকার অর্থে। তো আপনাকে এটাও তো সত্য যে ওই সময় এটা খেসারত আপনাকে দিতে হয়েছিল? না, ওটা আমার নির্বুদ্ধিতার কারণে, ওটা আমার খেসারত না। আমার যেটা হয়েছিল, জীবনে চলতে গেলে সবসময় ছক্কা মারা যায় না, কখনো কখনো ক্যাশ হয়ে যায়। তা আমি তো আসলে অনেকগুলো ছক্কা মেরেছিলাম, তো ছক্কা মারতে গিয়ে একটা ছক্কা ক্যাশ হয়ে গেছিল আর কি। তো যার জন্য ওটা আমাকে খেসারত দিতে হয়নি, ওটা আমার জীবনে একটা বিরাট প্রাপ্তি, শিক্ষা একটা। যাই হোক, তবে আপনার কাছে যাই, আপনি নিজেও একজন চিকিৎসক মানুষ, এই ধরনের অবহেলা, অব্যবস্থাপনা, এগুলো প্রমাণ করা কি খুব সহজ হবে? প্রথম বিষয় হচ্ছে আপনি যে বলছেন অবহেলা অব্যবস্থাপনা, এটা তো প্রমাণিত না, আপনি অভিযোগ করছেন। মূল বিষয় হচ্ছে আমাদের সবসময় মেডিকেল রিলেটেড যত বিষয় থাকে, আমরা শুরুতেই সিদ্ধান্তটা দিয়ে দিই যে অবহেলা, অব্যবস্থাপনা, চিকিৎসায় ত্রুটি। তাহলে এই যে জরিমানাগুলো হচ্ছে কিসের কারণে? প্রথম বিষয় হচ্ছে আমাদের এইখানে হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নাই। অধিকাংশ হাসপাতালের আবর্জনা কোথায় যায় সিটি কর্পোরেশন সেটা জানে না। আপনি জানেন? মোটামুটি অনুমান করতে পারি। আপনি অনুমান করতে পারেন বুড়িগঙ্গার কাছাকাছি কোথাও কোথায় যায় আপনি জানেন না, আসলে কেউই জানেন না। হাসপাতালের হাসপাতালের বর্জ্য কোথায় যায়, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার আইন আছে, নিয়ম আছে, হাসপাতাল কোন বর্জ্য কিভাবে হ্যান্ডেল করবে এটা বলা আছে। কিন্তু আমাদের এখানে যখন হাসপাতালগুলি তৈরি হয়, এগুলি তারা মানে কি মানে না, এটা দেখার কোন অথরিটি আছে? এটা কেউ গিয়ে রেগুলার দেখে? এই হাসপাতালগুলিকে যখন পারমিশন দেওয়া হয়েছে, এই হাসপাতালের ডিজাইন কেউ অ্যাপ্রুভ করে?
কেউ বলে যে হাসপাতালটা ঠিক হয়েছে, এটা বলে না। বাসা বাড়ি ভাড়া করে 10-20 তলা একটা অ্যাপার্টমেন্ট হাউস কিংবা একটা কর্পোরেট বিল্ডিং, সেটার মধ্যে হাসপাতাল বানিয়ে ফেলছে। হাসপাতালকে হাসপাতালের মতো করে ডিজাইন করতে হয়। পৃথিবীতে এখন আধুনিক বিশ্বে হাসপাতালকে হাসপাতালের মতো করে চিন্তা করতে হয়। হাসপাতালের মধ্যে কি পেয়েছে যেন বলছিল, বেকারি পেয়েছে। হাসপাতালের মধ্যে খাবার তো হাসপাতালে তৈরি হওয়ার কথা, কিন্তু কোন হাসপাতাল খাবারটা তৈরি করতে পারবে, কিভাবে তৈরি করবে, খাবার কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, খাবার কিভাবে সংরক্ষিত হবে, খাবার কোথায় গরম করা হবে, এগুলি সব কিছু বলা আছে। হাসপাতাল ম্যানেজমেন্ট একটা সায়েন্স। পৃথিবীতে সব জায়গাতে হসপিটাল ম্যানেজমেন্ট একটা সায়েন্স। আমাদের দেশে হসপিটাল ম্যানেজমেন্ট করে কে? আপনি দেখবেন প্রাইভেট হাসপাতালগুলিতে একজন রিটায়ার্ড কোনো আর্মি অফিসারকে বা কোনো একজন রিটায়ার্ড আমলাকে বসিয়ে দেওয়া হয়, অথবা রিটায়ার্ড স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তা তাকে বসিয়ে দেওয়া হয়। অথবা আপনি দেখবেন আমাদের সরকারি হাসপাতালগুলিতে বিভিন্ন সময়ে সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী থেকে লোক আনা হয়। কেন? ধরে নেওয়া হয় ডিরেক্টর সাহেব হাসপাতালটাকে ম্যানেজ করবেন, কারণ তাকে সবাই ভয় পেতে হবে। কিন্তু আসলে এটা ভয় পাওয়ার সায়েন্স না। আসলে এটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট একটা সায়েন্স, যেটাতে পড়াশোনা হয় সারা পৃথিবীতে। সেটা ঠিক আছে বাংলাদেশে। আপনারা যে এত প্রশ্ন করেন, আপনারা কোনোদিন গিয়ে হাসপাতালগুলোতে জিজ্ঞেস করেছেন হাসপাতালের পরিচালক যারা, তারা এই পরিচালনা সংক্রান্ত কোনো জ্ঞান বুদ্ধি রাখেন কিনা? এবার আসেন যে দুর্ঘটনা বাংলাদেশে কি এটা হয় নাকি তুষার ভাই, যে ধরেন যে যে অঙ্গনের সেই অঙ্গনে কাজ না করে আর অঙ্গনে গিয়ে- এটা আরেকটা দেখেন, এটা আরেকটা আপনাদের ফ্যালাসিয়াস কোশ্চেন। সেটা কি? বাংলাদেশে কি এটা হয় নাকি যে অঙ্গনের? হ্যাঁ হয়। কোন ইঞ্জিনিয়ারের জায়গাতে কি কোনো ডাক্তার কাজ করে? কোন ডাক্তারের জায়গায় কোনো ইঞ্জিনিয়ার কাজ করে? প্রফেশনাল যেসব জায়গা, সেখানে যার যেটা ডিগ্রি সে সেটা কাজ করে। আপনি যদি ইউনিভার্সিটি ডিগ্রির সাথে ডাক্তারি ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কৃষিবিদের ডিগ্রি অথবা মনে করেন একজন বিজ্ঞানীর ডিগ্রিকে এক জায়গায় নিয়ে আসেন, তাহলে তো হবে না। আপনি ফিজিক্সের ল্যাবরেটরি থেকে বাংলায় পাশ করা লোক দিতে পারবেন? পারবেন না। কিন্তু বাংলা এবং ফিজিক্স উভয়কে আপনি ব্যাংকে চাকরি দিতে পারবেন, সেটা ঠিক আছে। হাসপাতালে যে কাজ করবে তাকে হাসপাতাল সংক্রান্ত প্রশিক্ষণ, হাসপাতাল সংক্রান্ত জ্ঞান, হয় তাকে ডাক্তার, নার্স, স্টাফ কিছু তো একটা হতে হবে, তার তো সেই প্রশিক্ষণটা থাকতে হবে, সেটা দেয়। হাসপাতাল পরিষ্কার করার যে সিস্টেম আর রাস্তা পরিষ্কার করার সিস্টেম কি সেম? নিশ্চয়ই না। না। এইবার আসেন, আমি আপনাকে এই 8 দিন হাসপাতালের যে পুরো ঘটনাটা, সেখানে কোন কোন জায়গাতে শুরু থেকে ভুল হচ্ছে সেটা কিন্তু কেউ বলছে না। কোথায় কোথায় ভুল হচ্ছে? আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে জায়গাতে শিশুরা ছিল সেই জায়গা থেকে সেন্ট্রাল গ্যাস সাপ্লাই আছে, অর্থাৎ সেইখানে যে শিশুদেরকে অক্সিজেন, নাইট্রোজেন বা অন্যান্য যে গ্যাসগুলি থাকে, মেডিকেল গ্যাস যেগুলিকে বলে, কার্বন ডাইঅক্সাইড, এগুলোকে মেডিকেল গ্যাস বলে, ওইখানে কি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে? সেন্ট্রাল গ্যাস সাপ্লাই ছিল? এই শিশুরা কেউ কি আন্ডার অক্সিজেন ছিল কিংবা আন্ডার মেডিকেল গ্যাস ছিল? এবং ওইখানে কি ওই গ্যাস লিক হয়েছিল? এটাকেও প্রশ্ন করছেন। সবাই বলছে এসির গ্যাস লিক হয়েছে। এসি একমাত্র গ্যাসওয়ালা জিনিস না, কিন্তু হাসপাতালের মধ্যে হাসপাতালের গ্যাস থাকে, যে গ্যাস প্রাণ রক্ষাকারী গ্যাস, যেটাকে মেডিকেল গ্যাস বলে। ওইখানে কি মেডিকেল গ্যাসের লাইন ছিল? সেই গ্যাসে কোনো লিক হয়েছিল? সেখানে কি কোনো কারণে নাইট্রোজেন জাতীয় কোনো কিছু বের হয়ে গিয়েছিল অথবা অন্য কোনো কিছু? কারণ হাসপাতালে তো আপনি যে প্রশ্ন তুলছেন, নিশ্চয়ই তদন্ত কমিটি আছে, তারা নিশ্চয়ই সেই তদন্ত কমিটি গিয়েছে কয় সপ্তাহ পরে? আরো বেরিয়ে আসবে। তদন্ত কমিটি গিয়েছে কয় সপ্তাহ পরে, কয়দিন পরে? এই গ্যাস কি বাতাসে বাতাসে ঘুরে বেড়াচ্ছে? এই শিশুদের পোস্টমর্টম হয়েছে, ক্রাইম সিন হিসেবে, এই শিশুদের এটা তো ক্রাইম সিন হিসেবে লোকেট করা অফকোর্স হয়েছে। এটা ক্রাইম সিন। যখন অভিযোগ ক্রাইম সিন হিসেবে লোকেট করা হয়েছে, নিশ্চয়ই অন্য কেউ যখন এটাকে অভিযোগ করা হয়েছে, অভিযোগ করা মানেই হচ্ছে এটা তদন্ত হইতে হবে এবং সেই তদন্তের একটা নির্দিষ্ট সময় আছে। আপনি সেই সময় অতিক্রম করে তদন্ত করতে গেলে সেটা হবে না। যদি এখানে গ্যাস লিকেজের সম্ভাবনা থেকে থাকে অথবা গ্যাস থাকার কথা থেকে থাকে, সেটা পরীক্ষা করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে ওই মানে ওই মৃত শিশুদের পোস্টমর্টম করা, অটোপসি করা যেটাকে বলে, অটোপসি করা, অথবা ওইখানে সরাসরি হাজির হয়ে ওই মুহূর্তেই এইটা চিহ্নিত করার চেষ্টা করা। সেটার চেষ্টা এখনো পর্যন্ত হয়েছে। আপনি কি হাসপাতাল ময়লা কেন সেটা জরিমানা করছেন? ময়লার জন্য শিশু মারা গিয়েছে? না, নিশ্চয়ই না। কিন্তু চোখের সামনে বেকারি রুটি খেয়ে শিশু মারা গিয়েছে? But চোখের সামনে অনিয়ম ধরা পড়লে আপনি কি করবেন? এতদিন এই অনিয়মটা ছিল না। মানুষ মরার পরে অনিয়ম ধরতে যাবে লোকে, নাকি রেগুলার পরিদর্শন করবে? রেগুলার পরিদর্শন হয় হাসপাতাল। সেটা তো বলছি, আপনি চিকিৎসক হিসেবে যখন আপনি এই প্রশ্নগুলো তুলছেন, বাকি চিকিৎসকরা কেন তোলে নাই? বাকি চিকিৎসকরা ওখানে চাকরি করে, বাকি চিকিৎসকরা কিন্তু বেতন পায়। এই হাসপাতাল তাহলে বন্ধ হলে পরে চিকিৎসকরা তাদের কি বাচ্চা ধরনের কাছে চলবে ওত না। আপনার এই চ্যানেল ওয়ানে যদি কোনো ধরনের অন্যায় চিকিৎসকরা কর্মকাণ্ড তাহলে কি হয়, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন মালিককে। চিকিৎসকরা তাহলে কি ধরনের শর্ত, মানে ধরেন আমরা ধরেন না পারি না, কি পারি না সেটা, বাংলাদেশের কিন্তু আপনার চিকিৎসকরা তো নিশ্চয়ই বাংলাদেশের ওত নেন, ওত নেন না? চিকিৎসকদের, আপনি আমাকে একটা জিনিস বলেন, চিকিৎসকদের ডেলি বেতনে চাকরি দেয় দিনমজুরের মতো, এটা আপনি জানেন? হ্যাঁ, আপনি এই ক্লিনিকগুলি 800 টাকা ডেইলি বেতনে চাকরি করে, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, কোনো ধরনের চাকরির কোনো নিয়ম নীতি নাই, ছুটি নাই, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কোনো ধরনের চাকরি সিকিউরিটি নাই। সাধারণ দিনমজুর যেভাবে কাজ করে, সকালবেলা যায় বিকালবেলা 800 টাকা ডেইলি। তাহলে বিয়ের বাজারে ডাক্তারদের তো দাম কেন? দাম হচ্ছে তাদের ডিগ্রির জন্য, জ্ঞানের জন্য বিয়ের বাজারে দাম। মেয়েদের, কারণ ছেলেদেরকে- কারণ মেয়ের
আর স্বামী একজন শিক্ষিত ব্যক্তি এবং হালাল রুজি করে, সেই জন্য ডাক্তারদের এত দাম। ডাক্তারদের রুজি হালাল? অবশ্যই হালাল। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি শুনতে চাইবো রনি ভাই, আপনার যদি কোনো বিশ্লেষণ থাকে, তা আপনি কি মনে করেন যে এখানেও কি আমরা একদম ভুলভাবে হ্যান্ডেল করছি? অবশ্যই ভুলভাবে হ্যান্ডেল করা হচ্ছে। রনি ভাইটা শুনি। রনি ভাই বুঝে এবার জিজ্ঞেস করেন। একটু আগে আপনি বলছেন না সেটা বলছিলাম যে ধরেন আমি যদি এখন অন্যভাবে বলতে চাই, ধরেন যার যে কাজ নয় সেটা তো আমরা করছি। আচ্ছা, আমি যতটুকু বুঝি, প্রথমত হলো ওই হাসপাতালটা আমি দেখেছি, বহুবার ওখান দিয়ে গিয়েছি। অনেক বড় একটা হাসপাতাল। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে এত বড় একটা হাসপাতাল থাকা উচিত নয়, এটা আমি বুঝি। একদম ঠিক। 2 নম্বর হলো যে ওই হাসপাতালের সামনে একটা মাত্র রাস্তা আছে, যেখান দিয়ে একটা অ্যাম্বুলেন্সের বেশি যেতে পারে না, একটা অ্যাম্বুলেন্স এবং একটা রিক্সা যেতে পারে না। এবং ওর আশেপাশে, ওই হাসপাতালের আশেপাশে খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। তো ওই হাসপাতালের কারণে ওই এলাকার যারা অধিবাসী তারা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছে, এটা আমি বুঝতে পারি। তো যার জন্য সরকারের নাকের ডগায় দীর্ঘদিন এই কাজটি হচ্ছে। কাজেই ওষুধ প্রশাসন, তারপর শেষে ডিজি হেলথ থেকে শুরু করে অন্যান্য যে সকল অথরিটি রয়েছে, এমনকি থানা কর্তৃপক্ষ, ওখানকার যারা থানা কর্তৃপক্ষ, তারা তাদের দায়িত্ব এড়াতে পারে না। সিটি কর্পোরেশন তো অবশ্যই আছে। 2 নম্বরে আমার কাছে যেটা মনে হয় যে কমন সেন্স, এই যে আদ দিন এই শব্দটাই এটা আরবি দেখে মনে হয় এর সাথে একটা দিন ভাব আছে। তো আখিজের যে ভদ্রলোক, এই ভদ্রলোক যেটার মালিক, হয়তো তিনি ধর্মকর্ম করেন এবং এখানে বেশিরভাগ মানুষ, কতগুলো খুব দেখা গেল ইসলামী ব্যাংক যেভাবে ব্যাংকিং করে, ঠিক এই আদ দিনও একইভাবে তারা কমিউনিটি হাসপাতাল করে। যেমন দেখা গেল 100 টাকায় তাদের সেই অ্যাম্বুলেন্স সার্ভিস। এটা একটা ভয়ঙ্কর জিনিস। ওই অ্যাম্বুলেন্স হওয়ার উপযুক্তই না। অ্যাম্বুলেন্স কোন গাড়ি হইতে পারবে সেটার একটা স্পেসিফিকেশন। ওটি বলতেছি যে আমি আমার কমন সেন্স, এটা ওনাদের গলির মধ্যে ঢুকতে পারবে, ওনারা কতগুলো গাড়িকে অ্যাম্বুলেন্স। যেই দেশে 10,000 মানুষের জন্য মাত্র 7 জন চিকিৎসক, সেখানে আপনি ধরেন এত মানে আপ টু দা মার্ক করে কিভাবে চিকিৎসা দেবেন? আপ টু দা মার্ক না, মানে প্রশ্ন হলো কি, যেটা এত বড় বিস্তৃতি, ওখানে একটা মেডিকেল কলেজ আছে, হাসপাতাল, আপনি গেছেন কিনা জানি না, 10,000 লোকের জন্য 7 জন চিকিৎসক। বিশাল একটা অবস্থা। তা সেখানে মূলত গরিব মানুষকে টার্গেট করে, যাদের সত্যিকার অর্থে, এই যে দেখেন যারা মরে গেছে বা সাক্ষাৎকার নিয়েছে, এরা কিন্তু অত লেখাপড়া জানে না, খুবই গরিব। তো আদ দিন ওখানে গরিব মানুষের চিকিৎসা হয়। এইভাবে হাজার হাজার মানুষ ওখানে অনটা গুড ফেথ, গুড ট্রাস্ট সেখানে যাচ্ছে। যাওয়ার পরে গিয়ে দেখেন ওখানে গিয়ে তারা ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, ভালো চিকিৎসা পাবে, তার 1% অ্যাসুরেন্স নেই এবং ওটা তদারক করার কোনো বিষয় নেই। ফলে কি হলো দেখেন, বাংলাদেশে হাসপাতাল ব্যবসাটা কিন্তু খুব লাভজনক ব্যবসা না, কিন্তু এই আদ দিনের মতো প্রতিষ্ঠান তারা একটার পর একটা কিন্তু প্রতিষ্ঠান তারা করে ফেলেছে। এর কারণ হলো ওই যে গরিব মানুষকে নিয়ে যে কোনো বিজনেস, এটা বিড়ির ব্যবসা করেন আর জর্দার ব্যবসা করেন, মানে গরিব মানুষকে নিয়ে, আপনি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এত বিখ্যাত হলেন কেন? গরিব মানুষকে নিয়ে ব্যবসা করেছে। তা আমাদের দেশে এনি বিজনেস কনসিস্ট টু, যারা শিশুদেরকে নিয়ে ব্যবসা করে, মহিলাদেরকে নিয়ে ব্যবসা করে, আর খালি বলে দেয় গায়ের রং খসড়া হবে আর কোনো দরকার নেই, একারে দিদা সে চলতে থাকবে। আর হলো গরিব মানুষকে যে কোনোভাবে আপনি গরিবকে টার্গেট করেন। আদ দিনের মতো হাসপাতাল, অন্যান্য যারা হাসপাতাল যেগুলো মনে করে যে এই গরিব মানুষকে সার্ভিস দেবে কম পয়সায়, কিন্তু ওর মাধ্যমে তারা যে পরিমাণ গরিব শোষণ করে, ওই ভিতরে না গেলে আপনি বুঝতে পারবেন না।